হাতি অনেকটাই শক্তিশালী। হাতির তাণ্ডবে মানুষ থেকে পশু পাখি সবাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু হাতি তার অহংকারে সে মাঝে মাঝে এটা ভুলে যায় যে একদল মাঝি যদি তার কানে প্রবেশ করে তাহলে একটা সময় আসে যখন সে বড়ই অসহায় বোধ করে। নেপোলিয়ান থেকে শুরু করে হিটলার পর্যন্ত এরা সবাই অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু একটা সময় তারা রাশিয়ার কাছে চরমভাবে হেরেছিলেন। মধ্যপ্রাচ্য পৃথিবীর মধ্যে অস্থির এক অঞ্চল, যেখানে রাজনীতি এবং রণনীতি দুটোই একসাথে চলে। একদিকে ইসরায়েল পৃথিবীর মধ্যে অন্যতম সামরিক রাষ্ট্র, আর অন্যদিকে ইরান নানান নিষেধাজ্ঞায় জড়িত এক রাষ্ট্র। অনেকেই প্রশ্ন করে, এই ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল কি আসলেই জয়ী? ইসরায়েলের কাছে অত্যন্ত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা কেন দিনের পর দিন ব্যর্থতার সিঁড়ি বেয়েই চলছে? এই ভিডিওর মাধ্যমে আমরা দুটো জিনিস জানব। এক, এই ইসরায়েল এবং ইরান যুদ্ধ কেন, এবং ইরানকে সত্যিকার অর্থে হারানো কেন অসম্ভব। 1988-এ যখন সাদ্দাম হোসেন ইরানকে আক্রমণ করে তখনও তিনি ব্যর্থ হয়েছিলেন। 2025 নেতানিয়াহু যখন ইরানে আক্রমণ করে তিনিও কেন ব্যর্থ হয়েছিলেন। একটা সময় ব্রিটেন থেকে শুরু করে সাদ্দাম হোসেন পর্যন্ত ইরানকে দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু সবাই ব্যর্থ হন। ইরানের এই শক্তির পিছনে গোপন রহস্যটা ঠিক কি? তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, আমার টিমকে এই ভিডিও করার জন্য অনেক রিসার্চ করতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণটা কি? এটি হলো বহুল আলোচিত ট্রান্স ইসরায়েল পাইপলাইন। এই পাইপলাইন ইসরায়েলের দুটি শহরকে যুক্ত করেছে। 1970 খ্রিস্টাব্দে এর নাম ছিল ইসরায়েল ইরান পাইপলাইন নামে। ইরানের যত অয়েল তা এই পাইপলাইন দিয়ে বয়ে যেত ইউরোপের বিভিন্ন দেশে। সেই 1970-এর দশকে ইসরায়েল এবং ইরানের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। সময় পরিবর্তনশীল, বর্তমানে এই বন্ধুত্ব নিছক কল্পনাতীত। 2023 সালে অক্টোবর মাসে যখন হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে তখন থেকেই ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্কের ফাটল শুরু হয়। কারণটা অত্যন্তই পরিষ্কার, তা হলো হামাসকে সরাসরি ইরান সাপোর্ট করে এবং অর্থ যোগায়। মধ্যপ্রাচ্যে এই দুটি দেশ যেন কেউ কারো থেকে কম নয়। ইসরায়েল বলে যে একটি রাষ্ট্র আছে তার অস্তিত্বই স্বীকার করতে চায় না ইরান, কিন্তু 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন মুসলিম দেশগুলোর মধ্যে এই ইরানই সর্বপ্রথম ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা দিয়েছিল। 1979 ইসলামিক বিপ্লবের পর ইরানের সমস্ত হিসাব নিকাশই যেন ওলটপালট হয়ে যায়। এর সূচনা হয়েছিল পশ্চিমা মদতপুষ্ট স্বশাসনের মধ্য দিয়ে। এই বিপ্লবের কাণ্ডারি রুহুল্লাহ খামেনি বিশ্বাস করতেন যে এই বিপ্লব ছড়িয়ে দিতে হবে সমস্ত বিশ্বে। তখন মুসলিম বেষ্টিত ইসরায়েলকে একটি সমস্যা হিসেবেই দেখছিল ইরান। কথাও মনে রাখা দরকার যে ইসলামিক বিপ্লবের পর ইরান ফিলিস্তিনের পক্ষই নিয়েছিল। দেশের সীমানা পেরিয়েও এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ইরান যাকে অভিহিত করে এক্সটেনশন অফ রেজিমেন্ট নামে। পারস্য সাম্রাজ্য পৃথিবীর মধ্যে যতগুলো পুরাতন সাম্রাজ্য আছে তার মধ্যে একটি। আয়তনের দিক থেকে ইরান প্রায় 17 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। ইতিহাস ঘাটলে বোঝা যায় গত 500 বছরে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মোগল, তুর্কি, রাশিয়া, ব্রিটেন এরা সবাই কোনো না কোনো সময় ইরানকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু কেউই ইরানকে দখল করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেন 1980 থেকে 1988 এই 8 বছর ধরে ইরানে হামলা চালিয়েছে, তা সত্ত্বেও তিনি ইরানের বিন্দুমাত্র জায়গা দখল করতে পারেনি। তো প্রশ্ন হলো কেন? পশ্চিমা বিশ্ব ইরানের উপর একের পর এক আক্রমণ চালিয়েছে, তারপরেও পশ্চিমা বিশ্বের এই চোখ রাঙানি উপেক্ষা করেও ইরান ঠিক টিকে আছে ইরানের মতোই। শুধুই কি মিলিটারি পাওয়ার, নাকি অন্য কিছু আছে এর পিছনে? এবার জেনে নিই ইরানের এই শক্তির আসল রহস্য কি। একটা দেশ শক্তিশালী হওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জিওগ্রাফিক্যালি অবস্থান। ইরানেরও এই বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হলো তার ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ এবং পশ্চিমে লক্ষ্য করলে বোঝা যায় যে তার বর্ডার এরিয়া জুড়ে আছে জাগ্রস প্রণালী পর্বতশ্রেণী। এই যে জাগ্রস প্রণালী, এটাই হলো ইরানের প্রাকৃতিক রক্ষা কবচ। উদাহরণ হিসাবে বলতে গেলে ভারতের যেমন হিমালয় পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণী সহজে অতিক্রম করা যায় না এবং এখানে অনেক প্রাকৃতিক সম্পদও ছড়িয়ে রয়েছে।
যেখানে ইরানে সবচেয়ে বড় তেলের খনি অবস্থিত। 1979 ইরানের রেভলিউশনের পরের বছরেই 1980-তে সাদ্দাম হোসেন ইরানে হামলা করে। সাদ্দাম হোসেনের বাহিনীর প্রধান লক্ষ্য ছিল এই তেলের খনি দখল করে পরে আস্তে আস্তে তারা ইরান দখল করবে। এরপরে তারা ইরানের যে রেভলিউশন চলছে সেটাকেও কমিয়ে দেবে। কারণ ছিল তখন আবার ইরানের আয়াতুল্লাহ আল খামেনি আরবের বাকি দেশগুলোতেও এই রেভলিউশনের ডাক দিয়েছিলেন, ইসলামিক রেভলিউশনের ডাক দিয়েছিলেন তিনি। তখন আবার সাদ্দাম হোসেনকে ইরান এবং ব্রিটেনও কিন্তু তখন তাকে সাহায্য করেছিল। সাদ্দাম হোসেনের বাহিনী তখন এই যে জাগ্রস প্রণালী আছে তার বাধার জন্যই তারা ইরানেও পৌঁছাতে পারেনি। আর এই জন্যই প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধে ফলাফল বিশেষ কোনো দেশের পক্ষেই যায়নি। এই সমস্ত ঘটনা হলো ইরানের পশ্চিম দিকে। এবারে আসি উত্তর দিকে। ইরানের ভৌগোলিক অবস্থান দেখলে বোঝা যায় উত্তর দিকে আছে ক্যাসপিয়ান সি। এখানেও যদি কেউ সাগর পেরিয়ে ইরানে হামলা করতে চায় তবে তাকে প্রথমেই এলব্রুস পর্বতের মুখোমুখি হতে হবে। এক কথায় বলা যেতে পারে উত্তর দিক থেকে এই পর্বত ইরানকে প্রোটেকশন দিয়ে আছে। এবারে আসা যাক ইরানের সবচেয়ে বড় পাওয়ার, তা হলো মিলিটারি পাওয়ার। 1979 খ্রিস্টাব্দে রেভলিউশনের আগে পর্যন্ত ইরান ছিল একটি লিবারেল কান্ট্রি। একই সাথে আমেরিকারও একটি বড় অ্যালায়েন্স ছিল ইরান। তখন ইরান এবং আমেরিকার বন্ধুত্বের সম্পর্কটা এতটাই ভালো ছিল যে আমেরিকা ইরানকে পর্যন্ত ফাইটার জেট দিয়ে সাহায্য করত। বর্তমানেও ইরান আমেরিকার দেয়া ফাইটার জেটেই ব্যবহার করে। 1980 খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেনের আক্রমণের পর থেকেই ইরান বুঝতে পারে যে ভবিষ্যতে যদি তাদের দেশে কোনো রেভলিউশন কিংবা কোনো যুদ্ধ হয় তাহলে আরব দেশ তাকে সাহায্য করবে না। আর এটা বুঝেই তখন ইরান নিজস্ব মিসাইল সিস্টেমকে ডেভেলপ করে। বর্তমানে মিডল ইস্ট দেশগুলোর মধ্যে ইরানই হলো সবচেয়ে শক্তিশালী। ইরানের সামরিক বাহিনী 2 ভাগে বিভক্ত। প্রথমটা হলো আর্ম ফোর্স, এরা দেশের প্রতিরক্ষা বাহিনী। এদের মধ্যে আছে নৌবাহিনী, বিমান বাহিনী, এছাড়াও আছে IRGC, এরা হলো ইসলামিক রেভলিউশন গার্ড। এরাই হলো ইরানের স্বাধীন এবং শক্তিশালী বাহিনী। ইরানের অভ্যন্তরে কোনো রেভলিউশন কিংবা কোনো আন্দোলন কিংবা বিদ্রোহ হয় তবে তা দমন করাই হলো এদের কাজ। ইরানের মোট আর্মির সংখ্যা হলো প্রায় 5,70,000। এর মধ্যে আবার প্রায় 3.5 লক্ষ রিজার্ভ ফোর্স আছে, 4,000-এরও বেশি ট্যাঙ্ক এবং আর্মস ভেহিকল। এখানেও ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ব্যালিস্টিক ক্রুজ মিসাইল শাহেদ-3, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, যা দিয়ে ইরান সহজেই ইসরায়েল অথবা আমেরিকার সেনাঘাঁটিতে আক্রমণ চালাতে পারে। ইরানের ড্রোন প্রযুক্তিও আরবের অন্যান্য দেশগুলো থেকে অনেক উন্নত। তাদের হাতে আছে শাহেদ 136 কামাকাজি ড্রোন, যে ড্রোন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছিল। ফাইটার জেট বলতে ইরানের কাছে আছে রাশিয়ার দেওয়া Su-35। ইরান কিন্তু বর্তমানে ব্রিক্সেরও সদস্য। এই ব্রিক্স ইউএসের যে কোনো অর্ডারকে ওপেনলি চ্যালেঞ্জ করে থাকে। আয়াতুল্লাহ আল খামেনি এটা পর্যন্ত বলে থাকেন যে উই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার দিস ওয়ার ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ওয়েস্টার্ন ডোমিনেন্স। এই তথ্যগুলো পাওয়ার পর আপনি অবশ্যই বুঝতে পারছেন যে ইরানকে হারানো এতটা সহজ নয়। এটা বলা যেতেই পারে যে এই ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইরান আমেরিকাকে একটি উচিত জবাবও দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে কি ইরানকে হারাতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিও।